একটা কথা বলতে চাই আমাদের ভাইদের সাথে এই করে, বর্তমান যে অবস্থা দেখছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আরও জ্বালানি সংকট কিন্তু ঘনীভূত হবে, এবং যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে সেই উদ্যোগও, আমি তো বাংলাদেশে এখন যারা জ্বালানি বিদ্যুৎ সেক্টরে কাজ করে এদের বিভিন্নভাবে আমি বিদেশে নিয়ে যেও ট্রেনিং দিচ্ছি, এদের কিন্তু আমি দোষ দেব না, এখানে টেকনিক্যাল এক্সপার্টস বহুত আছে। আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, এখন মূল সমস্যা পেট্রোবাংলা, কারণ পেট্রোবাংলা গ্যাস বলেন কয়লা বলেন অনুসন্ধান করবে। গত 3 মাস ধরে এই জ্বালানি দুর্ভিক্ষের সময় পেট্রোবাংলায় কোনো ফুল টাইম চেয়ারম্যান নাই, পার্ট টাইম একজন চেয়ারম্যান দেওয়া হয়েছে। এবং পেট্রোবাংলার বোর্ড অফ ডাইরেক্টরস দেখেন, পেট্রোবাংলা বোর্ড অফ ডাইরেক্টরসে এই দেশে এই ক্ষেত্রে যারা পুরনো অভিজ্ঞ লোক আছে তাদের থাকার কথা, কিন্তু আমাদের ব্যুরোক্রেটস ওখানে থেকে কি করছেন? আপনি শেভরন এক্সন মোবিলের সাথে নেগোশিয়েট করবেন, আপনি এলএনজি কোম্পানিগুলির সাথে নেগোশিয়েট করে মুক্ত মূল্যে নিয়ে আসবেন, অথচ আপনাদের দেশে এক্স না হলে ওয়াই তো ভালো রিটায়ার্ড প্রফেশনাল আছে, তাদের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট করেন। বাপেক্সকে স্ট্রেনদেন করতে বলছেন, বাপেক্স আমার কোম্পানি, স্ট্রেনদেন বলতে দুটো রিগ কেনার দিকে ঝুঁকছে, হাই ক্যাপাসিটি রিগ, যে রিগগুলি ডিপ ড্রিলিং করবে। আপনি 50 বছরে এখন 4টা ড্রিলিং করতেছেন, আপনি রিগ কিনে নিয়ে আসবেন, আপনার 2-3টা রিগ চালানোর মতো আপনার ম্যান পাওয়ার নাই, ট্রেন ম্যান পাওয়ার নাই, এই মানুষগুলি বসে রাখবেন। এই টাকা যেটা ইনভেস্ট করতে চাচ্ছেন এইটা ক্যাপাসিটি বিল্ডিংয়ে ইনভেস্ট করেন। আপনি দরকার হলে এই এক্সন মোবিল বা শেল এরা কি রিগ ওন করে নাকি, এরা কি ড্রিলিং করে নাকি? তারা টপ ড্রিলিং কোম্পানিগুলি নিয়ে এসে এইগুলি করে। এই পথগুলিতে যান। আর যে কথা বলা, এই যে 5টা টার্মিনাল করবেন, এলএনজি টার্মিনাল করলেই তো হবে না, ওইখানে যে জায়গায় করবেন সেখানে সাগরের ডেপথ থাকতে হবে যাতে এলএনজি ভেসেল আসতে পারে, ওটার সাথে পাইপলাইন করতে হবে। সেই জিনিসগুলি না করে 3 বছরের মধ্যে আরও 3টা টার্মিনাল করবেন। আপনি একটা টার্মিনাল রেডি আছে, এখনও জানেন যেটা বাতিল করা হয়েছে সেই ওনারের কাছে টার্মিনাল একটা আছে। আপনারা যারা জানেন যে এখন যে বিশ্বে যে ক্রাইসিস, এলএনজি টার্মিনাল কোনো স্পেয়ার নেই। কালকেও যদি একটা টেন্ডার করেন এলএনজি টার্মিনাল ফ্যাব্রিকেট করতেই লাগবে 1 বছর, আর বাংলাদেশের বাস্তবতায় 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের গ্যাস মনে করেন প্রুভেন রিজার্ভ শূন্য হয়ে যেতে পারে। আমি তো গ্যাস ফিল্ড চালাই, কারণ বিবিয়ানা এবং অন্যান্য গ্যাস ফিল্ডে যে টেন্ডেন্সি দেখা যাইতেছে, ওয়াটার দেখা যাইতেছে, স্যান্ড দেখা যাইতেছে, হঠাৎ করে শার্প ড্রপ হয়ে যাবে। আপনি বিবিয়ানে এখনও 600 650 করে, আপনি 1 বছর পরে যদি 200 হয়ে যায়, এখন 1 বছর পরে যদি 2 বছর পরে যদি 200 হয়ে যায় এবং এই সময়ের মধ্যে নতুন কোনো এলএনজি না আসে, থিঙ্ক অফ দিস সিচুয়েশন, অল গার্মেন্টস ফ্যাক্টরি, অল ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে, এই লোকগুলি বেকার হয়ে যাবে, আমাদের রাস্তাঘাটে সোশ্যাল প্রবলেম হবে, ডাকাতি চুরি বেড়ে যাবে, আর মেয়েদের নিয়ে কি হবে? জাস্ট থিঙ্ক, আমি বলতে চাই না আমাদের এই যে লক্ষ লক্ষ মেয়ে যদি চাকরি হারায়, দে ক্যানট গো ব্যাক। বাংলাদেশ একসময় যা থাইল্যান্ড ছিল সেই পরিস্থিতি হবে। এই জিনিসগুলো এখনই তো অনেক আপনার নারী কর্মী তাদের চাকরি হারিয়েছে, কি পরিমাণ গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কি পরিমাণ মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কিন্তু এইগুলির কিন্তু যেহেতু আমি অপারেট করি, আমি কিন্তু গত 7 দিন ধরে বাংলাদেশে আসছি, এবং আপনি জানেন যে আমি ক্রিকেটের সাথে ইনভলভ, আমার কিন্তু টেস্টগুলি দেখার কথা, এবং আমার আজকে যে উইন করছে, আই হ্যাভ স্যাক্রিফাইস দ্যাট, আই হ্যাভ কাম হেয়ার। আমি ব্যাপকভাবে ঘুরে দেখছি, এখনও কিছু কিছু উন্নতির সুযোগ আছে। আপনার এই গাজীপুর ওই এলাকায় আপনি বিবিয়ানা গ্যাস ফিল্ডের যে টোটাল প্রোডাকশন, এটা যদি মাইনমাউথে সামিটের প্ল্যান্টগুলির সাথে কম্প্রোমাইজ করা হয়, যে ওই গ্যাসটা আমি তোমার বিবিএনআই না দিয়ে ওই গ্যাসটা মেঘনাঘাটে দেবো, এবং ওই গ্যাসটা যদি 800 মিলিয়ন দিয়ে গাজীপুরে নিয়ে আসা হয়, গাজীপুরে নিয়ে আসা হলে ওই যে গাজীপুর, মাওনা, আশুলিয়া এইসব জায়গায় আপনার ইন্ডাস্ট্রিগুলি বেঁচে যাবে। অ্যান্ড অন দ্য আদার সাইড, যেটা সরাসরি পাইপলাইন দিয়ে চিটাগং থেকে ঢাকার দিকে আসতেছে, মেঘনাঘাট এলাকায় 3-4টা খুব হাইলি এফিসিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট আছে। ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু চিন্তা করতে হবে, এবং এই চিন্তা কারা করবে? এই চিন্তা এই বাংলা ইকোনমিক্স অ্যান্ড হিস্ট্রিতে পাস করা, বিসিএস করা ওই ডেপুটি সেক্রেটারিরা করবে, না এনার্জি এক্সপার্টরা করবে? আপনারা, এই সরকার আছে, ক্ষমতায় আছে, আমি এই সব সরকারের সাথেই তো আমি কাজ করেছি। ইট ইজ হাই টাইম যে এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে স্ট্র্যাটেজিক সেক্টর ডিক্লেয়ার করা। আপনি ইউএসএ যান, সব দেশেই তো পলিটিক্যাল ডিভাইড আছে না, কিন্তু এনার্জি ইজ এ স্ট্র্যাটেজিক সেক্টর। এক সরকার একটা ডিসিশন নিলে ওটা চেঞ্জ হয়ে যায় না, সরকার চলে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যায় না। আর আরেকটা যেটা, আমাদের সিভিল সোসাইটির কিছু ভুল আছে। আপনাদের বাংলাদেশে যারা এখন জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে আসেন, আমার ছোটো ভাই বুয়েটের আমিন, তামিম বা থাকতে পারে, কিন্তু রিয়েল এক্সপার্ট আর দোজ পিপল হু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, এবং সেই এক্সপার্টসদের কাজ নিয়েই কিন্তু একাডেমিশিয়ান অ্যানালাইসিস করে, ফাইন্ড আউট দেম। এবং ডেফিনেটলি ক্রাইসিস, টেরিবল ক্রাইসিস। আমি মনে করি না যে পলিটিক্যাল লিডারশিপের এর ব্যাপ্তি
এবং এর ব্যাপকতা নিয়ে সম্মুখ উপলব্ধি। থিঙ্ক অফ দ্য সিচুয়েশন, আজকে 3 বছর পরে আমাদের প্রথমে তো সিরামিক, কম্পোজিট, টেক্সটাইল, গ্লাস, স্টিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, বিকজ দিজ আর এনার্জি ইন্টেন্সিভ, এদের দেওয়ার মতো গ্যাস থাকবে না। ফার্টিলাইজার ফ্যাক্টরি আপনি 5টা 7টার মধ্যে মাত্র 2টা আপনি কাপকোতে আছে, আর এখানে ঘোড়াশাল, এই দুইটা হাই ক্যাপাসিটি আছে। দুনিয়ায় কিন্তু এনার্জির প্রাইস নেই। ফার্টিলাইজার ইজ হাই ক্রাইসিস, কারণ ইউক্রেন, রাশিয়া থেকে আমাদের ফার্টিলাইজার আসতো। এগুলি শুধু ফার্টিলাইজার দামই বেড়ে যায় নাই, কিন্তু ফার্টিলাইজারের সাপ্লাই চেইনও ডিসরাপ্টেড হয়েছে। আপনার 2030-এ যদি লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যায়, তখন কি হবে? ফার্টিলাইজারের যদি হয়, আপনার রিনিউয়েবল ইজ স্টিল এ পসিবিলিটি, খুব প্ল্যান্ড ওয়েতে যাইতে হবে আমাদের। ওয়ান অফ দ্য আদার রিকোয়ারমেন্ট ইজ নট গ্যাস, ডিজেলের ডিমান্ড কিন্তু আমাদের ব্যাপকভাবে কমানো যায় যদি আমরা ইভি করি, ইভিতে যাই। এবং সেই ইভিটাও কিন্তু, ইভি চার্জিং স্টেশন কিন্তু সোলার চার্জিং স্টেশন করা যায়। আপনার চায়নায় যান, আই হ্যাভ সিন মাইসেলফ, যে ওরা ইভিতে লিডারশিপ হয়ে গেছে, একটা পলিসি করে ব্যাপকভাবে ইভির দিকে যান, এবং আপনার ইভেন রেলওয়ে ইভিতে চলতে পারে, সব কিছু আপনার ডিজেল এটা করবেন। আরেকটা ম্যানেজমেন্টের কথা বলি, বাংলাদেশ 2 থেকে 3 বছর আগে ডিপ সি থেকে সরাসরি বড় জাহাজ থেকে লিকুইড ফুয়েল আনলোড করে নিয়ে আসার মতো একটা পাইপলাইন হচ্ছে। আপনি জানেন গত 2 বছর ধরে এই পাইপলাইনের অপারেটর নিয়োগ করতে পারতেছে না। এখন যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট শুধুমাত্র অপারেটরের অভাবে হচ্ছে না, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? কারণ কি জানেন, ডিপসিতে আনলোড করলে যে লাইটারেস ভেসেল দিয়ে করে, এখানে তেল চুরি হয়, ব্যাপকভাবে তেল চুরি হয়। এই দিজ আর দ্য সিন্ডিকেট। আপনি বাংলাদেশের মতো দেশে আমরা একসাথে বিনীতভাবে এখানে দ্বিমত করি, ওই সিন্ডিকেটের জন্য না, আসলে আমরা অপারেটর নিয়োগের মানে সঠিক পদ্ধতি না নেয়ার কারণে অপারেটর নিয়োগ করা যায়। সঠিক পদ্ধতি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, সিন্ডিকেটও অ্যাডমিনিস্ট্রেটিভ, ওদের তো ইনফ্লুয়েন্স করতেছে। তারপর আরেকটা, আমরা একটা সভ্য দেশ, আমাদের দেশের ভিতরে, আমি তো বিদেশেও বহুত লোকের সাথে কাজ করি, আমাদের স্বাধীনতার 50 বা 54 বছর পরে ওয়াই ইজ সেকেন্ড রিফাইনারি ইজ নট দেয়ার? একটা রিফাইনারি বিএমআর পর্যন্ত করা হয়নি, কিন্তু বহু রিফাইনারির প্রপোজাল আসছে। আমি জানি যে সেই প্রপোজালগুলি এগোচ্ছে না। আরেকটা জিনিস এখন ডিবেট ক্রিয়েট করা হচ্ছে, আপনি লিকুইড ফুয়েল আমদানি প্রাইভেট সেক্টর, আই ফাইন্ড নো রিজন টু ডিসপিউট দিস, যদি আপনার রেগুলেটর স্ট্রং হয়। আপনার প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর ক্যান ফাংশন প্রপারলি ইফ ইউ হ্যাভ প্রপারলি রেগুলেশন। তো এই জিনিসগুলি কিন্তু ওই যে 10 বছরের যেটা করতেছে, আমি এখন শেয়ার করতে পারবো না, আমি কিছু পলিসি মেকার্সদের সাথে এই পলিসি ফর্মুলেশন যেটা সংসদে যাবে, এটা বাইপার্টিসান বা সব পার্টিরে ইনভলভ করে বাংলাদেশের আগামী 10 বছরের জন্য একটা সমন্বিত পরিকল্পনা, নট পিসমিল, নট পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অ্যানন, নট রিনিউয়েবল অ্যানন, সমন্বিত পরিকল্পনা যাতে একটা আরেকটা কমপ্লিমেন্ট করে, কন্ট্রাডিক্ট না করে। আর আমি জানি তো, বিদেশে আমি এনআরবি বহু অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছি, আমাদের অনেক কমিটেড প্রফেশনাল, দক্ষ প্রফেশনাল দেশে এসে কন্ট্রিবিউট করতে চায়, যদি এনভায়রনমেন্টটা একটা প্রপার ফ্রেন্ডলি হয়। রাইট, এনভায়রনমেন্টটা একটু বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ আপনাকে।